দর্শক, বাংলাদেশের বহু এলাকায় বহু মানুষ বিষ খাচ্ছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত যে প্রকাশনা হেলথ বুলেটিন এর সর্বশেষ 2020 এটি বলছে সারা দেশে বছরে বিষক্রিয়ায় 64,000 মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন, যা প্রতিদিনের হিসেব করলে দাঁড়ায় 175 জন, অর্থাৎ দৈনিক 175 জন বিষ খেয়ে হাসপাতালে আসছেন। কিন্তু কেন, এর কারণ কি, সবকিছু মিলিয়ে আজকের আলোচনা বার্তাকক্ষ থেকে। স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে, সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। শিশিতা, আজ আমাদের প্রথম আলোর ছাপা পত্রিকায় একদম প্রথম পাতায় আপনার এই প্রতিবেদনটি এসছে। এর শিরোনাম দিনে 175 জন বিষ খেয়ে হাসপাতালে, এবং আমরা আমাদের শিরোনাম রেখেছি যে যেসব এলাকায়, আমাদের দেশে যেসব এলাকায় এই প্রবণতা আসলে বেশি, মানে কারণ কি, কারা খায়, কোন এলাকায় খায়, সমাধান কি, এসব নিয়ে তো আলাপ করব। কিন্তু শুরুতে আমি যেটি আপনাকে প্রশ্ন করতে চাইবো সেটি হলো, আপনার প্রতিবেদন থেকেই যেই তথ্যটা শুরুতেই আমরা দর্শকদেরকে দিয়েছি, যে হিসেবটা আমরা জানতে পারলাম, যেটা দৈনিক 175 জন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তার মানে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, একদম মানে একদম চোখে পড়বার মতো বেশি। তার মানে এটি তো একটি অনেক বড় জনস্বাস্থ্য সমস্যা। এই বিষয়টি নিয়ে কি আমরা অনেক বেশি আলোচনা করেছি এর আগে? আপনাকে ধন্যবাদ। না, আমরা এই বিষয়টি নিয়ে আগে খুব একটা আলোচনা করিনি। খুব একটা মানে আমার মনে পড়ে না বা নজরে পড়ে না যে বিষ খাওয়া নিয়ে বা বিষ পান নিয়ে বড় ধরনের কোনো আলোচনা গণমাধ্যমে হয়েছে। আপনি যদি সংখ্যাটার দিকে একটু লক্ষ্য করেন, দেখবেন যে হাসপাতালে যারা ভর্তি হন তাদের সংখ্যাটা আমরা দিয়েছি, কিন্তু হাসপাতালে ভর্তি হন হচ্ছে যাদের অবস্থা একটু খারাপ হয়ে যায়, কিন্তু একটা বড় সংখ্যক রোগী চলে যায় আসলে জরুরি বিভাগ থেকে, সেই সংখ্যাটা যারা হাসপাতালে ভর্তি হয় তাদের থেকে বেশি। আর একটা সংখ্যা থেকে যায় যে বেসরকারি হাসপাতালে অনেকে চিকিৎসা নেন, সেই সংখ্যাটা কিন্তু এর ভিতরে নেই। আরও একটা সংখ্যা থেকে যায়, যেটা হচ্ছে যে অনেকে গুরুতর অসুস্থ হন না, তারা বাড়িতেই থেকে যান। বাড়িতে থেকে দুটো কারণ, একটা হচ্ছে অনেকে বিষ খাওয়ার বিষয়টাকে জনসমক্ষে আনতে চান না, এটা স্পর্শকাতর বিষয়। আর একটা হচ্ছে যে হয়তো সমস্যা তো গভীর না। কিন্তু আপনি যদি চারটে জিনিসকে যোগ করেন, দেখবেন যে এটা বহু মানুষ, প্রতি বছর বহু মানুষ আপনার বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে, কিন্তু মানে কয়েক লক্ষ মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। কিন্তু এটা সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে সংখ্যাটাও অনেক বড়, আর একটা হচ্ছে বিষ খাওয়ার পরে মানুষের শরীর অনেক পরিবর্তন হয়। একটা হচ্ছে অনেকে তো মারাই যায়, তার একটা সংখ্যা আছে। আর একটা হচ্ছে অনেকে মানসিক রোগী হয়ে যেতে পারেন, সেই ঝুঁকিটা থাকে। বিষ খাওয়ার পরে একটা মানুষ, আগে একটা মানুষ, সেই একটা সমস্যা থাকে। আপনি দেখবেন যে বিষ খাওয়ার পরে তাকে হাসপাতালে নিতে হয়, অনেক সময় তো প্রচুর পরিমাণ অর্থ, হঠাৎ করে একটা অর্থের চাপে পড়ে দরিদ্র পরিবারগুলো। তো এই যে সমস্যাটা আসলে অগোচরে রয়ে গেছে। এইটা নিয়ে কোনো গণমাধ্যমে কোনো আলোচনা নেই, আপনার সামাজিকভাবে কোনো আলোচনা নেই। কিন্তু আপনি দেখবেন যে কোথাও না কোথাও মানুষ আসলে বিষ খাচ্ছে। এইটি নিয়ে কিন্তু প্রতিরোধ করার বা এটাকে কমিয়ে আনার কোনো উদ্যোগ নেই সমাজে। মানে বিষ আসলে কারা খায়, যদি এই প্রশ্নটা করি, মানে আমরা তো মানসিক হেলথ নিয়ে একটু সেভাবে এখন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে আমরা মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলছি, আমরা বিষয়টি নজরে আনার চেষ্টা করছি, কিন্তু এখনও দাদা আমি দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই না, যে মানসিক হেলথটা আমরা অনেকটা হেসে উড়িয়ে দেই, মানে এটাকে কোনো অসুস্থতাই আমরা মনে করি না। তো একটি বিষয় তো আপনার প্রতিবেদনে উঠেই এসেছে যে যাদের মধ্যে বিষণ্ণতা আছে তাদের মধ্যে বিষ খাওয়ার টেন্ডেন্সিটা বেশি কিছুটা। মানে এর মূল কারণ আসলে কি হতে পারে আপনার বিশ্লেষণ? আচ্ছা, একটা হচ্ছে যে আমি ওই এলাকার অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। আমি যেখান থেকে স্টোরিটা শুরু হয়েছে, আমার প্রতিবেদনটা শুরু হয়েছে, ওখানে অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, কলেজের শিক্ষক, চিকিৎসক, নার্সেস, আরও অনেকের সাথে আমার কথা হয়েছে। আমি যে চরিত্রটা দিয়ে আমার রিপোর্টটা শুরু হয়েছে, যে ঘটনা দিয়ে, সেই ঘটনা কিন্তু আমরা সাধারণত শুনি কি, যে প্রেমে ব্যর্থ হয়ে বা ইত্যাদি কারণে মানুষ বিষ খাচ্ছে, বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়েরা বিষ খাচ্ছে ইত্যাদি। অথবা দেখবেন যে যেদিন এই যে 2-3 দিন আগে যে রেজাল্ট বেরোলো, রেজাল্টের খারাপ এটা হচ্ছে। কিন্তু
এটা সামাজিক গবেষণাটা হওয়া দরকার। কারণ আমি যে এলাকা নিয়ে কাজটা করলাম, যে এলাকার জিনিসটা আমার ধরা পড়লো, সে প্রথম চরিত্রটা কিন্তু কোনো প্রেমের ঘটনা না। জি, আমি বয়সটা উল্লেখ করিনি, কিন্তু আমি কেস স্টাডি আমার পুরোটা জানা, একদম ওই পরিবারের পুরো জিনিসটা আমার জানা, একেবারে আদ্যপান্ত জানা। কিন্তু এখানে কিন্তু শুধুই পারিবারিক দ্বন্দ্বের কারণে ঘটনাটা ঘটেছে। আবার ওই একই এলাকাতে আমার রিপোর্ট যখন ছাপা হচ্ছে বা আমি রিপোর্ট যখন ফাইনাল করছি, ওই একই জায়গাতে আরেকটা ঘটনা ঘটেছে, সেই একই হাসপাতালে ভর্তি হয়েছে। আপনি ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট যে সময় বেরোলো তখন দেখলাম যে অনেকগুলো ঘটনা ঘটলো। তার মানে সারা দেশে প্রত্যেক দিন অসংখ্য ঘটনা ঘটছে। কিন্তু এর যদি আমরা সঠিক কারণ, সঠিক বয়স আমরা যদি না জানতে পারি, কোন বয়সের মানুষ বেশি খাচ্ছে, এর জন্য ওই যে চালনা কলেজের অধ্যক্ষ যিনি বলেছেন, আমার রিপোর্টে আছে যে সামাজিক গবেষণা হওয়াটা খুব জরুরি। জি, আমরা একটা কারণ দেখতে পেরেছি যে যেখানে আছে যে উপকূলের ঘটনা, দাকপ উপকূল এলাকার, সেখানে মানুষের ভিতরে বিষণ্ণতাটা অনেক বেশি। প্রচুর পরিমাণে সেখানে মানুষ মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের বাড়িঘর ছাড়তে হয়। কোন কোন এলাকায় এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়? উপকূল এলাকাতে বিষণ্ণতা বেশি। সেখানে যে মানুষ বিষ বেশি খাচ্ছে সেটা বলছি না, এখানে যারা আত্মহত্যা নিয়ে গবেষণা করেন, এখানে অধ্যাপক হেলালের নাম আছে আমার রিপোর্টের ভিতরে। একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 4 থেকে 5% মানুষের ভিতরে বিষণ্ণতা আছে, এটা ন্যাশনাল অ্যাভারেজ। কিন্তু আমি যে এলাকা নিয়ে রিপোর্ট করেছি মানে উপকূল এলাকা, সেখানে মানুষের ভিতরে এটা অনেক বেশি, অনেক বেশি। তা ওনারা বলছে বিষণ্ণতা একটা কারণ হতে পারে, আপনার যে বিষণ্ণতা, বিষণ্ণতা যারা ভুগছেন তাদের ভিতরে একটা কারণ হতে পারে, আরও অনেক অসংখ্য কারণ আছে। কিন্তু এর জন্য দরকার হচ্ছে যে আপনার একটা সারা দেশে একটা সামাজিক গবেষণা হওয়া দরকার, যে কোন বয়সের কোন সময়, এমনকি কোনো ঋতুভেদ আছে কিনা, তাই না, যে এই বছরে এই সময়টাতে মানুষ বেশি খাচ্ছে। তবে যেটা আমরা আমার এই রিপোর্ট করার সময় যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সারা দেশে ঘটনা ঘটছে, কারণ সারা দেশে কীটনাশক ব্যবহৃত হচ্ছে, আগাছানাশক ব্যবহৃত হচ্ছে, এটা সারা দেশে ব্যবহৃত হচ্ছে এবং এই মূল উৎসটা হচ্ছে, এবং গবেষকরা বারবার করে বলছেন যে এই উৎসটার দিকে আমাদের নজর দিতে হবে, আমরা যেন সেই কীটনাশক, সেই আগাছানাশক ব্যবহার করি যেটার ভিতরে বিষক্রিয়া কম। পৃথিবীর অনেক দেশেই যেখানে প্রথম রোগী যাকে আমি স্টোরি শুরু করেছি, ওই আগাছাটা পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ হয়েছে, ওই আগাছানাশক, কিন্তু আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে। এটা আসলে প্রতিরোধের জন্য কি করা যেতে পারে? মানে একটা তো হচ্ছে যে সোর্স কোনগুলো সেখান থেকে বিষপান করে ফেলা, কিন্তু বিষপান কেন করছেন এই বিষয়টাকে প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু করছেন কিনা, বা এই বিষয়ে আসলে কি করা যেতে পারে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে এটা একটা মানে অনেকগুলো কর্তৃপক্ষ জড়িত না। একটা হচ্ছে মনে করেন যে মানুষ কোন পদার্থগুলোকে বিষ হিসেবে ব্যবহার করছে, মানে তাহলে একটা হচ্ছে যে যদি প্রাইমারি সোর্স আমার এখানে হচ্ছে যে কীটনাশক এবং আগাছানাশক, তাহলে আমাদেরকে যারা আগাছানাশক বিক্রি করেন, হ্যাঁ, তাদেরকে সতর্ক হতে হবে যেন এটা বাড়িতে যে কোথায় রাখতে হবে, কীভাবে রাখতে হবে, মানুষকে সচেতন করতে হবে যে এই জিনিসটা আমি যাকে তাকে জিনিসটা বিক্রি করব না। আপনি তো যখন তখন যেখান থেকে ওষুধ কিনতে পারেন না, যে কোনো ওষুধ কিনে আপনি কিনতে পারেন, যে আপনি বাজার থেকে কিন্তু আসলে এই জিনিসটা কিনতে পাচ্ছেন। এইটাই একটা বড়, যে আমি যাকে বিক্রি করব জানতে হবে সে কতটুকু নিচ্ছে, কেন নিচ্ছে, এবং সতর্ক করতে হবে। এটার ভিতরে কিন্তু এই ঝামেলাটা আছে। বাড়িতে অথবা সমাজে অথবা স্কুলে অথবা সব জায়গাতে আলোচনাটা করতে হবে জিনিসটা যে আমরা সতর্কতার সঙ্গে নিরাপদে বাড়িতে রাখি। কেউ চাইলে যেন চট করে একটা কিশোরের হাতে জিনিসটা চলে না যায়। একই সঙ্গে আমরা যারা ব্যবহার করছি মাঠে, তাদেরকেও ট্রেনিং দিতে হবে যে এটা কিভাবে আমি এটা ব্যবহার করব। এটা হচ্ছে মানে বাড়িতে যেমন নিজেদের মধ্যেও আলোচনার বিষয় তো থাকে কিনা, মানে আপনার কি মনে হয় যে এটা আলোচনা কতদূর করবেন কেউ করবেন না, এটা নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে আলোচনাটা হওয়া উচিত। এটা আমার পক্ষে আলোচনাটা, মানে এটা বাড়িতে নিয়ে কতটা আলোচনা হবে
এটা অন্য দিক দিয়ে আবার সতর্ক হওয়া উচিত। আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে কেন যেমন করব? সন্তানকে রেজাল্টের সময়ে বা পড়াশোনার সময়েও সেরকম চাপ না দেওয়া, বা আমি যেটা বলছিলাম যে একটা মেন্টাল প্রেসার তো থেকেই যায়, এই মেন্টাল প্রেসার থেকে এই ধরনের বিষয় যখন হয় সেই ক্ষেত্রে আসলে মানুষকে পরিবারের সবসময় চাপ ভূমিকা কি? মুক্ত রাখতে হবে, মানসিক চাপ মুক্ত রাখতে হবে, এবং যারা বেশি আবেগপ্রবণ, অল্প বয়সে যারা বেশি আবেগপ্রবণ তাদেরকে সেই জিনিসটা রাখতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি খুব একটা উপযুক্ত মানুষ না, কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে না সামাজিক গবেষণা হওয়া দরকার এবং অচিরে হওয়া দরকার, কারণ এত বড় একটা জনস্বাস্থ্য সমস্যা উপেক্ষিত থেকে গেছে। দেখবেন যেটা বলেছেন যেটা উপেক্ষিত। আর একটা হচ্ছে যে এখানে আরো দুটো জিনিস আছে যেটা আমি অল্প টাচ করেছি। একটা হচ্ছে যে বিষ খাওয়া হচ্ছে একটা অপরাধ। আপনি যখন বিষয় করে আক্রান্ত হলেন নিশ্চয়ই তখন আমরা হাসপাতালে যেতে চাইবেন না, এই কারণে যে পুলিশ ঝামেলা করবে। হ্যাঁ, এখন আপনি রুগী, এখন যে কারণে প্রফেসর ফয়েজ বলেছেন যে এটা অপরাধ না, এটাকে রোগ হিসেবে দেখতে হবে। আপনি যদি রোগ হিসেবে দেখেন তাহলে আপনি চট করে হাসপাতালে চলে যাবেন এবং পুলিশ আপনার কোনো ঝামেলা করবে না। আপনি যদি আইনগত ঝামেলার কথা বলেন তো অনেকে যেতে চাইবে না, রোগটা আসলে বাড়বে এবং অনেক মৃত্যুর কারণ হচ্ছে যে দেরি করে হাসপাতালে যাওয়ার কারণে। সেটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের তথ্যটা ঠিকমতো থাকে না, রুগীদেরকে আমরা ঠিকমতো বিষ খেয়েছে মানে এটা অপরাধ করেছে। দেখবেন যে অনেক হাসপাতালে বিষক্রিয়া রুগীদের জন্য কোনো বিছানা থাকে না, শয্যা থাকে না, তাদেরকে আলাদা ফ্লোরে রাখা হয়, ফ্লোরে বারান্দায় রাখা হয়। এটাও কিন্তু সমাজে এটা করতে পারে না। হ্যাঁ, আপনাকে বিষক্রিয়াটাকে রোগ হিসেবে চিহ্নিত করতে হবে। আপনি সেটা যদি করতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে। এটা মানুষকে জানানো যে বিষক্রিয়া যখন কেউ আক্রান্ত হবে, সাপে যখন কামড় করে আক্রান্ত হলে তার তো কোনো দোষ না। একই রকম ঘটনা যখন ঘটে যায় তখন আপনার এটা রোগ হিসেবে বিবেচনা করতে হবে। আপনি যখন এই মেসেজটা দিতে পারবেন তখন আসলে কিছুটা রিলিফ আপনি পাবেন। নিশ্চয়ই দেখা যাক দাদা এই পুরো বিষয়টা নিয়ে আসলে বড় কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, মানে প্রতিরোধের বিষয়টি আমরা যেটি বলছিলাম সে ধরনের কোনো পদক্ষেপ নিলে নিশ্চয়ই আমরা সেসব নিয়েও আলাপ করবো। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন শিশির মোড়ল। আমরা আলাপ করলাম দেশের যেসব এলাকায় বিষ খাওয়ার প্রবণতা বেশি। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।